হাস্যকর আন্দোলন। তার কারণ আমরা একমাত্র রাজনৈতিক দল যারা জুলাই আন্দোলনে সরাসরি আমাদের চেয়ারম্যান জিএম কাদের ৩রা জুলাই সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেছে। আমি 10ই জুলাই থেকে লাগাতার কথা বলেছি এবং ৩রা আগস্ট আমাদের ছাত্র সমাজের ছেলেরা এক দফার দাবিতে শহীদ মিনারে যে আন্দোলন হয় সেটার ফুটেজ বাংলাদেশের সকল টিভিতে আছে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। আমরা 2টি নির্বাচন বেশি অংশ নিয়েছি, তারা বাকি সব নির্বাচন, স্থানীয় নির্বাচন, মেয়র নির্বাচন, 18 নির্বাচন এবং ইসলামী শাসনতন্ত্র, তারা তো 14 নির্বাচনে অংশ নিয়েছে। 31টি রাজনৈতিক দল 14 নির্বাচনে অংশ নিয়েছে। আসলে এগুলো হচ্ছে নির্বাচন যাতে না হয়, নির্বাচন যাতে বানচাল হয়, সেই ধরনের একটি প্রেক্ষাপট। আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশে যে যত কথাই বলুক, 2টি বৃহৎ শক্তি, একটু হচ্ছে বিএনপি, একটু হচ্ছে আওয়ামী লীগ। এবং পালা বদলে আজ পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, এইভাবেই পালা বদল হয়েছে। 8-এর পরবর্তী পর্যায়ে 14 থেকে যে নির্বাচন, সে নির্বাচনে আওয়ামী লীগ ওইভাবে নির্বাচন না করলেও পারত, তাহলে আজকে তাদের এই অবস্থা হতো। আন্দোলনের পরে তো মানুষ নতুন কিছু চায়, সেই হিসেবে আমরা তো জামাতের অবস্থানও খারাপ দেখি না। আপনি যে বলছেন যে 2টি দলই পালাক্রমে আছে, হয় বিএনপি না হয় আওয়ামী লীগ, কিন্তু মানে জামাত ইসলামকেও তো সেরকম একটি বড় দলের মধ্যে ফালানো যায় এখন। বড় দল জামাতকে আমি তখনই বলবো যখন এই নির্বাচন হয়ে যাবে, নির্বাচনের পরবর্তী পর্যায়ে জামাত কত % ভোট পেল এবং কতগুলা সিট পেল, সেটা আমরা যখন দেখব তখন আমরা বুঝবো যে জামাত বড় দল। এর আগের যে 2008 পর্যন্ত যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু জামাতে ইসলাম 4র্থ রাজনৈতিক দল, জাতীয় পার্টি 3য় সর্ববৃহৎ রাজনৈতিক দল, যাদের 18% ভোট ছিল। প্রথম, দ্বিতীয় তাদের 34%, 33%, 35%, 38%, এভাবে ভোট ওঠানামা করেছে। কিন্তু বাংলাদেশের যে 2টা শক্তি, সেই 2টা শক্তি এখন এই মুহূর্ত পর্যন্ত হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ। এবং এখন যদি নির্বাচন হয়, এই মুহূর্তে যদি নির্বাচন হয়, যে মাঠের যে অবস্থা, সেই অবস্থায় যেহেতু আওয়ামী লীগ নাই, তো সেই প্রেক্ষাপটে বিএনপির ধারে কাছেও কোনো দলের শক্তি নাই। জাতীয় পার্টির যে অবস্থান, সেই অবস্থান যদি নিরপেক্ষ নির্বাচন হয়, মব না হয়, আমাদের যদি ভালোভাবে নির্বাচন করার স্বাধীনতা দেয়, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি এমন একটা পরিস্থিতিতেও যদি আওয়ামী লীগের যারা ভোটার, তারা যদি ভোট কেন্দ্রে না আসে, ভোট দিতে না আসে, তাহলে আমরা 30টির উপরে সিট এই মুহূর্তে পাবো। আমাদের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনে আমরা 30টির উপর সিট এখনো পাবো। সেই ক্ষেত্রে আমার যে ধারণা, জামাত হয়তো 20-25টি সিট পাবে যদি বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন হয়, বিএনপি 200-র উপরে সিট পাবে। কিন্তু যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে চলে আসে, তারা যদি যে কোনো ভাবে হোক হিসাব করে যে আগামী সরকার 5 বছর টিকবে বা আমাদের কথা বলার কোনো মানুষ নাই, তাহলে আমরা যে কোনো একটি দলকে আমরা ভোট দেই। সেই প্রেক্ষাপটে একমাত্র জাতীয় পার্টি রাজনৈতিক দল, যারা সকল রাজনৈতিক দলের বিপদের সময় ছিল, যখন বিএনপির উপরে 14 থেকে পরবর্তী 24 পর্যন্ত যে অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে, এরশাদ সাহেব যখন জীবিত ছিল, এরশাদ সাহেব বিএনপির পক্ষে কথা বলেছেন এবং জিএম কাদেরও বিএনপির পক্ষে কথা বলেছেন যে বিরোধী দলকে যাতে এইভাবে দমন পীড়ন করা না হয়। এবং জামাত যখন নিষিদ্ধ হয়, সেই সময় জিএম কাদের বলেছেন আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, এই কথা জিএম কাদের বলেছেন, যেগুলো আপনারা টিভির ফুটেজ এখনো ভাসতেছে। তো সেই ধরনের একটা প্রেক্ষাপটে জাতীয় পার্টির সমগ্র রাজনৈতিক জীবনের ইতিহাসে জাতীয় পার্টি কখনো মব করেনি, কখনো গুম করেনি, কখনো কোনো মানুষের অত্যাচার, নির্যাতন, হয়রানি, চোর জুলুম, চাঁদাবাজি, এগুলো রেকর্ড আমাদের নেই। আমরা একটা শান্তিপ্রিয় দল এবং সেই প্রেক্ষাপটে যদি জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারে, তাহলে এই মুহূর্তে দেশ চাঁদাবাজ থেকে মুক্ত হবে, দুর্নীতি থেকে মুক্ত হবে, মব থেকে মুক্ত হবে, সন্ত্রাস থেকে মুক্ত হবে। একটি উন্নয়নশীল দেশের যে ধারায় ছিল, সেই ধারায় আবার সে ট্রেনে আবার উঠতে পারবে। সেই প্রেক্ষাপটে যদি আওয়ামী লীগের যারা সমর্থক, যারা আওয়ামী লীগের ভোটার, তারা যদি মনে করে আমরা জাতীয় পার্টিকে ভোট দিব, তাহলে মিরাকাল কিছু ঘটতে পারে, জাতীয় পার্টি ক্ষমতায় আসতে পারে, 100-র উপরে সিট নিয়ে বিরোধী দল হতে পারে। সেইটা নির্ভর করতেছে আওয়ামী লীগের ভোটার এবং দেশের যে নিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষ, যারা মনে করে যে ভালো মানুষ, ভালো দল ক্ষমতায় আসুক, সেই ধরনের মানুষরা যদি ভোট কেন্দ্রে আসে, ভোটের রেজাল্ট ভিন্ন হতে পারে। আর যদি আওয়ামী লীগ বা দেশের শান্তিপ্রিয় মানুষ
যদি মনে করে আগে যা ছিল এখনো তাই, কি দরকার ভোট দেওয়ার? তাহলে আমি আপনাকে যেটা বললাম যে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি হয়তো 30-35টা সিট, জামাত 25-30টা, বিএনপি 200-র উপরে সিট পাবে, এটা আপনি লিখে রাখেন, এমনই রেজাল্ট হবে। আর যদি এমন একটা অবস্থা হয় যে ইঞ্জিনিয়ারিং করা হয়, দিনের ভোট রাতে হয়ে যায়, বা যদি ডিক্লেয়ার করা হয় যে আমি ডিক্লেয়ার করতেছি এই ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট, এইরকম যদি একটা অবস্থা হয়, তাহলে সেই ক্ষেত্রে যে কেউ ক্ষমতা আসতে পারে। যদি সরকার মনে করে জামাত এনসিপি কে আনতে পারে, কিন্তু বিএনপির মাঠে ময়দানে যে শক্তি, সেই শক্তির সামনে সরকার ইঞ্জিনিয়ারিং করতে পারবে কিনা আমার সন্দেহ। আমি আপনি বলছেন বর্তমান যে না পরিস্থিতিতে ইয়ে সাইফুদ্দিন মিলন একটু আপনাকে থামাই। আপনি বলছেন যে আপনারা ৩০ টি যদি সঠিক নির্বাচন হয় আপনারা ৩০ টি সিট পাবেন, জামাত পাবে ২৫ টা এরকম কথা বলতেছেন। কিন্তু আমরা মাঠের অবস্থা তো ভিন্ন দেখি। আমরা তো আর সেখানে জাতীয় পার্টির অস্তিত্বই দেখি না। আর সেখানে আমরা তো জামাতের একটা বিএনপির পরে জামাতের একটা অবস্থান দেখি। কিন্তু যদিও বলা হচ্ছে যে বিএনপি থেকে একটা পাতানো নির্বাচন বা বিএনপিকে ক্ষমতা আনার জন্য একটা সাজানো নির্বাচন হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আর তাছাড়া আপনি যেটা বলছেন যে আপনাদের অবস্থান এখন জামাত থেকেও ভালো। কিন্তু আপনি কি সেটা তো আপনাদের কোনো অবস্থানেই আমরা দেখি না মাঠে। না, সেটা তো আপনার সেটা সেটা অবস্থান না দেখার কারণ হচ্ছে কি, সকল সময় আপনি দেখবেন, সব সময় ক্ষমতার কাছে যারা সাংবাদিক, মিডিয়া, ব্যবসায়ী, টাকাওয়ালা সবাই থাকে। তারেক জিয়া সাহেব কয়েকদিন আগে মিটিং করেছে বাংলাদেশের সকল শীর্ষ ব্যবসায়ীদেরকে নিয়ে। সেই সকল শীর্ষ ব্যবসায়ীদেরকে দেখবেন, শেখ হাসিনা যে লাস্ট মিটিং করেছে, সেই মিটিং এ যেই ব্যবসায়ীরা উপস্থিত ছিল, সেই একই ব্যবসায়ীরা তারেক জিয়ার সাথে আছে। এই যে মিডিয়া দেখেন, এই সকল মিডিয়া দেখেন, এই সকল মিডিয়া শেখ হাসিনার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো। তো সেই মিডিয়া এখন বিএনপির কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। তো এগুলো তো ক্ষমতার অদল বদল। এখন দেখতেছে মিডিয়া যে বিএনপির পর হচ্ছে জামাত, এনসিপি, এবং সরকার হচ্ছে দুর্বল হচ্ছে জামাত এবং এনসিপির জন্য। তো সেই প্রেক্ষাপটে মিডিয়া বলেন, যারাই বলেন, যারা জরিপ করে, তারা তাদের মতো করে জরিপ করে। আপনি নিশ্চিত কখন হবেন? যখন ভোট হবে, ভোটের পর যখন রেজাল্ট হবে, রেজাল্টের পর সে আপনি ভোটে যাওয়া তো এটা দূরের কথা, ইয়ে করবেন। আপনারা ভোটে যেতে আপনি পারবেন দেখেন কিনা? আমাদের রংপুর বেল্টে, নির্বাচনে জেতা তো দূরের কথা, আপনারা নির্বাচনে যেতে পারবেন কিনা? মানে সেই পরিস্থিতি এখন আছে কিনা? আপনাদের যে আন্দোলন শুরু হয়েছে আপনাদের নির্বাচনে যাতে না যান। তো সেইখানে আপনারা কতটা কনফিডেন্ট যে আপনাদেরকে দেখেন নির্বাচনে যেতে দেবে? দেখেন সরকার যদি না চায়, ঠিক আছে, যে জাতীয় পার্টিকে আমি নির্বাচনে আনবো না, তাহলে আমি নির্বাচন কিভাবে করব? আমি তো কোনো অবস্থাতেই 96-এর বা 91-এর জাতীয় পার্টি এখন নাই, সেই শক্তি আমার কাছে এখন নাই, ঠিক আছে। বিএনপি আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী একটি দল। তো 2024 সালেও তো আওয়ামী লীগ ইচ্ছাকৃত ভাবে বিএনপিকে নির্বাচনে আনেনি। তো বিএনপি তো কিছু করতে পারেনি, ক্ষমতার সামনে কেউ কিছু করতে পারে না। যখন আপনি ক্ষমতাসীন একটি দলের নেতা হবেন, একটা পাতি নেতা হলেও বিলাই ভাগ হয়ে যায়। আর যখন মানুষের কাছে ক্ষমতা থাকে, বিলাই ভাগ হয়ে যায়, আর ক্ষমতা না থাকলে ভাগ বিলাই হয়ে যায়। তো অবস্থা হচ্ছে, প্রেক্ষাপট হচ্ছে এমন। তো এখন যেহেতু সামনে যে অবস্থা, সেটা হচ্ছে বর্তমান সরকারের সময় জামাত এনসিপি আলাদা একটা ফ্যাসিলিটি পেয়েছে, তারা নর্মালি সরকার, এবং তারা যদি কোনো অন্যায় করে, মব করে, অবিচার করে, অত্যাচার করে, তারা কিন্তু অ্যারেস্ট হয় না। কেউ কেউ অ্যারেস্ট হলো, এই যে দেখেন সিলেটে একটা সমন্বয়ক বললো আমি থানা পুড়িয়ে দিয়েছি, আমি ওই এক হিন্দু যে দারোগা ছিল তাকে জ্বালিয়ে মেরেছি। সে নিজের মুখে এই কথা বলার পরও রাতে অ্যারেস্ট করে সকালবেলা তাকে আবার ছেড়ে দিয়েছে। তো তারা তো নিশ্চিত আমি খুন করি, মার্ডার করি, যাই করি, আমাকে কেউ অ্যারেস্ট করতে আসবে না, আর অ্যারেস্ট করলেও সাথে সাথে ছেড়ে দিবে। এমন একটা অবস্থায় বাংলাদেশে আছে। সেই প্রেক্ষাপটে জাতীয় পার্টির অফিস কতবার আগুন দিয়েছে, ঠিক আছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কত হামলা মামলা হয়েছে, তারপরও যে আমরা টিকে আছি, এটা তো আল্লাহর অশেষ রহমত। যদি সরকার চায় আমরা নির্বাচন করতে পারবো, যদি সরকার না চায় আমরা নির্বাচন করতে পারবো না। যদি আমাদের ছাড়াও নির্বাচন হয়, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, সেই নির্বাচনে বিএনপি 270টা সিট পাবে, জামাত 25-30টার বেশি সিট পাবে না। তো ওই ধরনের একটি
একতরফা নির্বাচন করে লাভ কি? আপনারা ভাগ বাটোয়ারা করে দিয়ে দেন সিট, এ এতটা পাবে, এ এতটা, তাহলেই তো হয়। নির্বাচনের তো কোনো প্রয়োজন নাই। আপনি দেশের অর্ধেকের বেশি মানুষকে আপনি বাইরে রেখে আপনি কিভাবে দেশ গড়বেন? আপনি দেখেন আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, চোর করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, অনেক কিছু করেছে। তো আওয়ামী লীগ যা করেছে, বিচার ব্যবস্থার স্বাধীনতা কেড়ে নিয়েছে, সেটা তো এই সরকার আরো বেশি করতেছে। এই সরকারের সময় তো কিছু নাই। তা আওয়ামী লীগের সময় আপনাকে করোনার টিকা দিল, এই 16-17 কোটি মানুষকে 3টি 4টি করে টিকা দিল, এক একটা টিকার দাম 1000 টাকা। সে আওয়ামী লীগকে আপনি কিভাবে ভুলবেন? তারা তো এটা করেছে আপনার জন্য। আজকে আমরা বাচ্চাদের টিকা হাসপাতালে পাই না। আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে, আওয়ামী লীগ মেট্রো রেল করেছে, সারা বাংলাদেশে হাইওয়ে রাস্তা করেছে, 1 তারিখে বই দিয়েছে। এগুলো তো করেছে, ভালো করেছে, খারাপও করেছে, জুলাইতে মানুষ মেরেছে এটাও বলেন, কিন্তু বর্তমানে তো ভালো কিছু দেখতেছি না, খালি খারাপ। এই সরকার তো মানুষ পাচ্ছে না, আওয়ামী লীগ খারাপ করেছে, এই সরকার যদি ভালো করতো। সেটাও তো আপনার বলতে হবে, সেটাও তো বলতে হবে। 15 বছর আমি তো বলতেছি আওয়ামী লীগ ভালো করেছে, খারাপও করেছে। আওয়ামী লীগ অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সম্পদ লুট করেছে, সব করেছে, এটা আমি বলতেছি। কিন্তু ভালো কাজও তো করেছে, ওই ভালোটা তো এই সরকার করতেছে না। এই সরকারের সময় টিকা নাই, এই সরকারের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সরকারের সময় একটা পদ্মা বিরোধের নমুনা দেখতেছি না। হাইওয়ে রাস্তা যতটুকু ছিল ততটুকু, এর আগে আর বাড়তেছে না। এই যে বিভিন্ন জায়গায় হাইওয়ে রাস্তাগুলা এগুলো আটকেছে, আমাদের যে এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট আটকে আছে। আওয়ামী লীগ যেখানে উন্নয়ন রেখে গিয়েছে 1.5 বছরে 1 ইঞ্চি জায়গাও বাড়েনি, তাহলে লাভ কি হলো? আওয়ামী লীগ থেকে বেটার কিছু করলে মানুষ এই সরকারকে স্মরণ রাখতো, আওয়ামী লীগকে ভুলে যেত। আমরা আওয়ামী লীগকে ভুলে যেতে চাই, ভুলতে পারি না। আমার বাচ্চা টিকা আমি হসপিটালে দিতে পারি না। আপনারা যে এখনো আওয়ামী লীগকে ভুলতে পারতেছেন না, আপনি 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 আওয়ামী লীগের খারাপও আছে, ভালো আছে, দুইটাই আছে। এই সরকারের ভালো কিছু নাই, অনেক অনেক সব ধন্যবাদ। খারাপ, শুনবো আপনাকে ভালো আবারও। কিছু নাই। আপনি আপনি আপনার অনুষ্ঠানে আইসা, আপনার অনুষ্ঠানে আইসা ওই দিন আমি বলেছিলাম, আরো প্রায় 1 বছর আগে, এই সরকার আসার 3-3.5 মাস পর আমি বলেছিলাম, ওই যে এক সমন্বয়ক বলতেছিল আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আমি শুধু এইটুকু কথা বলেছিলাম যে যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাও আওয়ামী লীগ চমক দেখাবে, এটা আমি বলেছিলাম। তারপর আমার বিরুদ্ধে মামলা হয়েছে ভাই। এখন হলো কি, কার বিরুদ্ধে কখন মামলা হয়, মব হয়, আমার জীবনের নিরাপত্তা নাই, আমার বাচ্চার জীবনের নিরাপত্তা নাই। এমন একটা দেশে 1.5 বছর যাবত আছি। শুনেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আওয়ামী লীগের, আপনি কি মনে করেন এই কয়েকটা ছাত্র আওয়ামী লীগে হটাই দিছে? পরম কোন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে আওয়ামী লীগের উপর, যার জন্য আওয়ামী লীগের পতন হয়েছে। তো অন্যায় করলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, বিচার করেনি। এখন আমরা যা দেখতেছি, যে অত্যাচার, অনিচার, অবিচার হচ্ছে, যে জুলুম হচ্ছে, যারা ক্ষমতায় তারা জুলুম বুঝবে কি? যারা ক্ষমতার বাইরে তারা কিভাবে চাঁদা দিতেছে, তাদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেটা ভুক্তভোগীরা বুঝে। সেখানে আপনি দেখেন, আপনি তো ইনকোয়ারি করেন, আপনি জামাতের লোকরে জিজ্ঞেস করেন, আপনি বিএনপি লোকরে জিজ্ঞেস করেন, যেখানে যেখানে আপনাদের পছন্দ ওই লোককে জিজ্ঞেস করে ওইভাবে আপনারা ইনকোয়ারি করেন। সত্যিকারের ইনকোয়ারি আপনারা করেন না। এবং দেশপ্রেমিক সাংবাদিক অনেক, আর দেশপ্রেমিক হবেন কিভাবে? আপনি দেশপ্রেমিক হয়ে যখন বক্তব্য দিয়ে যাবেন, তখন সাগর রুনির মতো আপনাকে মেরে ফেলা হবে। এই হচ্ছে দেশের অবস্থা। দেশে পরিবর্তন হয়নি, আরো কিছু আমরা পাইনি। আজকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, আগামী দিন এই দেশ স্বাধীন হওয়ার জন্য, স্বাধীন করার জন্য আর কে মুক্তিযুদ্ধে অংশ নিতে চাইবে? কেউ চাইবে? অনেক ধন্যবাদ, আপনার কথা শুনবো।